বন্ধুরা, বাইরে বৃষ্টি হতে দেখলেই আমার কেমন জানি ভাজাভুজি খেতে মন করে। তোমাদেরও নিশ্চয়ই তাই করে, কিন্তু প্রবলেম কি বলো তো, বাইরে যেতে একেবারেই মন করে না। তো অগত্যা কি করা যায়, বাড়িতে যা কিছু আছে সেটা দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বলতে পারো, ভাজাভুজি বলতে পারো, যেটাই হোক না কেন খেতে দুর্দান্ত লাগে। আর এইটা বানানোর জন্য নিয়েছি মাত্র একটা সেদ্ধ আলু। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা তোমরা দেখে নাও। আজকের এই তেলে ভাজা বা ভাজাভুজির জন্য নিয়েছি একটা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। তো এখন একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে আমি কি করব, গ্রেট করে নেব। তো তোমরা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করতে পারো, কিংবা স্ম্যাশার থাকলে স্ম্যাশ করে নিতে পারো, অথবা হাত দিয়ে চটকে নিতে পারো। তো এইভাবে গ্রেটার দিয়ে করলে কি হয় বলো তো, একেবারেই কোনো বড় মোটা দানা বা গুটলি কোনো কিছুই থাকে না। তো সমস্ত আলুটাকে আমি কি করব, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তোমরা যদি বেশি আলু নিতে চাও তাহলে সেক্ষেত্রে নিতে পারো। আমি একা খাবো সেই জন্য একটা আলুই নিয়েছি। তো পুরো আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব তোমার চালের আটা বা চালের পাউডার বলতে পারো, এটা মার্কেটে যে পাওয়া যায় ওটাই নিয়েছি। তো আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি নিয়েছি, তবে পুরোটা কিন্তু লাগেনি, একটুখানি বেশি হয়ে গেছিলো। তো সমস্ত চালের পাউডারটা আমি একসঙ্গে দেবো না, একটু একটু করে দেবো, এবং এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আলুটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাচ্ছে। মানে আলুটার সঙ্গে পরিমাণ বুঝে তোমাকে চালের পাউডারটা মেশাতে হবে যতক্ষণ না আলুটা ঝুরঝুরে হয়েছে। তো প্রথমে একটুখানি আমি চালের আটা দিয়ে দিলাম, আর তারপরে আবার একটুখানি দেবো। তো তোমরা মোটামুটি একটা মিডিয়াম সাইজে আলুর মধ্যে এরকম একটা ছোট 1 কাপের কাছাকাছি লাগবে, মানে ছোট যে চা খাওয়ার কাপগুলো থাকে তার 1 কাপের কাছাকাছি চালের পাউডার বা চালের আটা লাগবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। বাটিটা ছোট হয়ে গেছিলো তাই আমি বাটিটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ সমস্ত ব্যাপারটা কীরকম ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কাটা, আর তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। তো ধনে পাতা দিলে ভীষণ সুন্দর স্বাদ হবে, যদি না থাকে নিতান্ত তাহলে বাদ দিতে পারো। আর তারপর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স না থাকলে তোমরা লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম জিরে। এছাড়া তোমাদের যেটা ভালো লাগে পকোড়াতে সেগুলো তোমরা দিতে পারো। তো এরপর আমি দিয়ে দিলাম 2 চামচের কাছাকাছি কর্নফ্লাওয়ার পাউডার। তো কর্নফ্লাওয়ার পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ার পাউডার ব্যবহার করলে কিন্তু বেশি ক্রিস্পি হবে। তো যাই হোক, সব কিছুটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে দেবো। তো জল না, যেই বাটিটাতে করে আমি চালের পাউডার নিয়েছিলাম ওই বাটিটা 1.5 বাটির কাছাকাছি লেগেছে। তো তোমরা একসঙ্গে জলটা না দিয়ে একটু একটু করে দিও। প্রথমে জলটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত ব্যাপারটাকে মিশিয়ে নিলাম। একসঙ্গে জল দিলে মোটা পাতলা হয়ে যাওয়ার একটা ভয় তো অবশ্যই থাকবে। আর ব্যাটারটা একটুখানি সাদা সাদা লাগছে, তাই আমি কি করব, সামান্য একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল। তো যাই হোক, আর একটুখানি আমি জল দিয়ে দিলাম। 1.5 বাটির থেকে কম জলই লেগেছে আমার। তো সব কিছুকে আমি ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো মোটামুটি ব্যাটারটা কেমন হবে বলো তো, এই যে ব্যাটারটা আমি একটুখানি হাতে তুলে তোমাদেরকে দেখাবো। তো পকোড়াটা কি হবে বলো তো, মানে একেবারে একসঙ্গে পড়ে যাবে না, একটু দেরি করে পড়বে। ঠিক এই রকমভাবে যখন দেখবে ব্যাটারটা একটু হাতে থেকে গিয়ে পড়ছে, তাহলে বুঝবে যে ব্যাটারটার কনসিস্টেন্সি একেবারেই ঠিক আছে। তো ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম। এরপর যেটা করব, আমি 1/2 চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বেকিং সোডাটা দেওয়ার ফলে ভেতর থেকে এই পকোড়া বা তেলে ভাজাগুলো একেবারেই জালিদার হবে এবং মুচমুচে হবে। তো যাই হোক, বেকিং সোডাটা দেওয়ার পর বেশিক্ষণ আর রাখা যাবে না, তাই ভালো করে ফেটিয়ে নেব। ওদিকে চলো এটাকে ভাজার প্রিপারেশন করি। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাদা তেল। একটুখানি এটাকে ডুবো তেলে ভাজতে হবে। পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। আর তেলটা গরম হলে ওই ব্যাটারের থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে পকোড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা হচ্ছে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর এই পকোড়াগুলো দেওয়ার সময় তেলের মানে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিয়েছি। তো পকোড়াগুলো বড় ছোট যেমন তোমাদের ইচ্ছা তেমন শেপে দিতে পারো। আর এইরকম এবড়ো খেবড়ো শুরুতে লাগছে বটে, কিন্তু এর মধ্যে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে এগুলো ফুলে সব গোল হয়ে যাবে। তো সুন্দর করে আমি সমস্ত পকোড়াগুলোকে দিয়ে দিলাম। আর তারপর এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব অন্য সাইডটা ভাজার জন্য। আর এইভাবে এটাকে কি করব, লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজতে থাকবো। খুব বেশি হাই ফ্লেম করো না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো যখন পকোড়াগুলো এরকম সুন্দর একদম সোনালি সোনালি কালার হয়ে যাবে, তো বুঝবো যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস, আরও উল্টে পাল্টে খানিকটা লাল করে নেব। আর তারপর পকোড়াগুলোকে তুলে নেব তেল থেকে এবং ভালো করে এটার তেল ঝরিয়ে নেব। তো একসঙ্গে খুব বেশি পকোড়া কিন্তু ভাজতে যেও না, তাহলে কিন্তু
ঘেটে যেতে পারে। তো তাই জন্য আমি দুটো ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে আবার আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি বড় ছোট মানে খুব করতে চেও না, মোটামুটি একটা মিডিয়াম সাইজেরই করো, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পকোড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিও, আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিও। তো দেখো পকোড়াগুলোকে আবার লাল লাল করে সুন্দর করে ভেজে ফেললাম, আর তারপর এগুলোকে তুলে ভালো করে এক্সট্রা তেলটা আমি ঝরিয়ে নিলাম। তো দেখো আমাদের একদম মানে ঘরে সমস্ত রকম জিনিসপত্র দিয়েই সুন্দরভাবে বর্ষার দিনে খাওয়ার জন্য পকোড়া কিন্তু রেডি হয়ে গেল। তো চলো পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা সাউন্ড তোমাদেরকে আমি শোনাই। তো বুঝতেই পারছো পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, তো সেটা নিশ্চয়ই শব্দ শুনেই তোমরা বুঝতে পারছো। আর এই পকোড়াগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য তোমরা নানা রকম চাটনি বানিয়ে নিতে পারো, তবে আমি কেচাপের সঙ্গেই এটাকে খাবো। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগলো। আর অবশ্যই বর্ষার দিন থেকে ঝটপট করে এটা বানিয়ে ফেলো, আর সঙ্গে আমাকে জানিও কেমন লাগলো।